আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো বেশি কথা না কইয়া চলো আমরা অহনা গল্পটা শুরু করি। মুরল বলল, আরে কোনো সমস্যা না, এমন ভয়ে থাকবা না কখনো, মনে করবা আমি তুমি সমান, আমরা বিয়াই গলায় গলায় ভাব থাকবে। মেয়ের সাথে কথা বলে আমাকে জানাবে, আমি নিজে যাব তোমার মেয়েকে দেখতে তোমার বাড়িতে মহিলাদেরকে নিয়ে। বলে মুরল রুস্তমের কাঁধে হাত রাখলো। রুস্তম জোরপূর্বক হাসল, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পুরো ঘটনাটা খেয়াল করলো মাহমুদ, কারণ সে পাশে থেকেই মুরলদের সব কথা শুনছে। মাহমুদ বাসায় ফিরতেই অহনা তাকে ডাকে আর বলে, এই এতক্ষণ কোথায় ছিলি? মাহমুদের চোখে কান্নিস বেয়ে পানি পড়ে। অহনা তার চোখে চোখ রেখে বলল, কি হয়েছে? আবার কি হয়েছে তোমার? কাঁদছো কেন? মাহমুদ কি করে বলবে যে অহনা আমি তোকে হারাতে যাচ্ছি সারা জীবনের জন্য, কিন্তু বেচারা কোনো কিছুই বলতে পারছে না। মাহমুদ বলল, কিছু হয়নি তো, আমাকে যেতে হবে। অহনা বলল, এই সন্ধ্যায় কোথায় যাবে? মাহমুদ বলল, কাজ আছে, যেতেই হবে। অহনা বলল, আমাকে বলো কি কাজ, আমিও যাব তোমার সাথে। মাহমুদ বলল, না, এইটা শুধু আমার একান্ত কাজ, আমাকেই যেতে হবে। এই রহস্য শেষ দিতেই হবে খুব তাড়াতাড়ি, এসব থেকে মুক্তি হওয়াটাই প্রয়োজন। অহনা বলল, কিসের রহস্য, কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না, বুঝিয়ে বলো। মাহমুদ ওর কাঁধে হাত রেখে, এতটুকু মনে রাখো, আমার দুটো কাজ, একটা জুড়ে শুধু তুমি, অন্যটা সম্পূর্ণ আলাদা। আমি চাই না সেটা কেউ জানুক। অহনা বলল, আমাকেও বলবে না? কি এমন কাজ যেটা আমাকে বলা যাবে না? মাহমুদ বলল, বর্ষা রাখো, আমাকে এখন যেতে হবে, না হলে বড় বিপদ হয়ে যেতে পারে। মাহমুদ চলে যেতে চাইলে অহনা তার সামনে গিয়ে দাঁড়ায়। তুমি এভাবে যেতে পারো না মাহমুদ। মাহমুদ বলল, বোঝার চেষ্টা করো অহনা, আমি চাই না আমার ছোট বোনের জন্য অগণিত প্রাণ চলে যাক, আমাকে যেতেই হবে। অহনা বলল, এত কিছু জানি না আমি, আমাকে সব বলো তারপর। মাহমুদ বলল, সময় হলে বলবো, এখন সঠিক সময় না আহি। আর একটা কথা, সন্ধ্যায় তোমার বাবাকে হন্তদন্ত হয়ে বেরোতে দেখছি, আমি পিছু নিয়েছিলাম। অহনা অবাক হয়ে গেল, কারণ আহি নামটা সে আবারও শুনছে, কিন্তু সে চুপ থেকে বলল, কেন গেছে বাবা? তখন মাহমুদ বলল, মুরলের ছেলের সাথে তোমার বিয়ে পাকা করে এসেছে তোমার বাবা। অহনা, তুমি অনেকটাই সৌভাগ্যবান যে মুরল তোমাকে পছন্দ করছে। অহনা বলল, কি কি বলছো এসব? তুমি মজা করছো না তো? মাহমুদ বলল, আমি কেন মজা করব, এটা তো আনন্দের বিষয়। কষ্ট হচ্ছে এটা ভেবে যে বিয়েতে আমি থাকতে পারবো না। এর থেকেও গুরুত্বপূর্ণ কাজ আছে আমার, যেটা না করলে হয়তো আমি আর কখনোই তোমার সামনে এসে দাঁড়াতে পারবো না। অহনা আটকে উঠে, চোখ দিয়ে যেন পানি পড়বে। আর মাহমুদকে উদ্দেশ্য করে বলল, তুমি কি সত্যি আনন্দিত হচ্ছ মাহমুদ? মাহমুদ অহনার দিক থেকে চোখটা নামিয়ে ফেলে অন্যদিকে তাকিয়ে ঢুক গিলে কান্না হজম করে নিয়েছে। ঢুকের সাথে অহনা আবারও বলল, কি হলো, আনন্দ পাচ্ছ তাই না? মাহমুদ বলল, হ্যাঁ, আমি অনেকটাই খুশি, তোমার বিয়ে হবে, ছেলেটা খুব ভালো, আজকাল এমন ছেলে পাওয়া যায় না। অহনা ঠুট কামড়ে কাঁদে, আমার কষ্ট হচ্ছে। মাহমুদ চুপ করে থাকে। অহনা পুনরায় বলল, আমি তোমাকে যেতে দেব না। মাহমুদ বলল, যেতেই হবে আমাকে, কেন বুঝতে পারছো না? আমি সাধারণ কোনো মানুষ না। অহনা বলল, সে যাই হোক, আমি তোমাকে ছাড়বো না। মাহমুদ অহনার কাছে এসে দাঁড়ায়, ওর কাঁধে হাত রেখে বলে, আমি তোমাকে কষ্ট দিতে পারবো না কখনো, যদি কখনো দিয়ে ফেলি তবে সেদিন যেন আমার অন্তিম বিলীন হয়ে যায়, তোমাকে কষ্ট দিয়ে আমি থাকতে পারবো না কখনো। মাহমুদের গলা পরিষ্কার করে অন্যদিকে তাকিয়ে আবার বলল, তোমার বিয়ে করে নেওয়া উচিত, এমনিতে একজন থেকে ঠকে গিয়ে বিষণ্ণতায় আছো, আর আমি তোমার খুশি চাই। আমি না অনেক খুশি তোমার বিয়ে হবে, তাও আবার একটা ভালো ছেলের সাথে। অহনা বলল, তুমি অন্যদিকে তাকিয়ে আছো কেন? আমার চোখে চোখ রেখে কথাগুলো বলতে পারছো না? এর মানে কি? এর মানে তুমি মিথ্যা বলছো, তুমি মোটেও খুশি না মাহমুদ। মাহমুদ বলল, আমি কতটা খুশি বোঝাতে পারবো না তোমাকে অহনা। অহনা বলল, এত খুশি তুমি যে এতদিনের কিছু স্মৃতি ও বুঝি তোমাকে কষ্ট দিতে পারেনি? মাহমুদ বলল, কোনো স্মৃতি মনে রাখি না আমি, স্মৃতিরা শুধু কষ্ট দেই, খুব মনে রাখতে চাই না। অহনা বলল, তবে চলে যাও, আর তোমাকে ধরে রাখবো না। মাহমুদের বুকের ভিতরটা যেন মুসুর দিয়ে উঠে, দিশেহারা লাগছে তার নিজেকে। উল্টো দিকে ফিরতে তাকাতেই অহনা তার হাত চেপে ধরে বলল, সত্যি তুমি চলে যাবে? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না, মজা করছো না তো? মাহমুদ বলল, না, আমি মজা করছি না অহনা। অহনা চোখের পানিগুলো মুছে নেই,
মুখের হাসি ফুটিয়ে তুলে জিজ্ঞাসা করে, কবে ফিরবে তবে? মাহমিদ বলল, জানা নেই, নাও আসতে পারি। অহনা বলল, তার মানে নিশ্চয়তা দিতে পারছো না? কি বোকা তুমি, গুছিয়ে মিথ্যাও বলতে পারো না আমাকে, আবার নাকি ছেড়ে যাবে? মাহমিদ গুলগুল চোখে কিছুক্ষণ থাকিয়ে আছে অহনার দিকে, চোখের পাপড়িগুলো পানিতে টুপটুপা হয়ে আছে, তার ঠোঁট দুটি যেন অহনার দিকে টানছে। নিজেকে অনেক কষ্টে সামলে নেই মাহমিদ, মনে মনে বলল, এত সুন্দর তুমি, কখনো চোখ সরাতে পারি না, কেন এত ভালো লাগে তোমাকে? সবাই পেতে চাই, আমিও চাই হয়তো, কিন্তু আমি কি সেই একজন হতে পারবো? কখনোই না। আমি তোমার কাছে অদৃশ্য, আমার যে কোনো অস্তিত্ব নেই, আমার তোমাকে পাওয়ার আশাগুলো যেন বৃথা। ভিতর থেকে দীর্ঘশ্বাস বের হয়ে আসে মাহমিদের। অহনার থেকে চোখগুলো সরিয়ে মাটির দিকে ত্যাগ করে অহনা কোনো কথা না বলে লুটিয়ে পড়ে মাহমিদের বুকে। চাতক পাখির মতো অহনাও যেন বৃষ্টির সন্ধান পেল, হু হু করে কেঁদে উঠে। অহনা বলল, আমি কেন এত কষ্ট পাই? সব কষ্ট যেন আমাকেই বেছে নেই। আমি কেন দুটো দিন শান্তিতে থাকতে পারি না? কষ্ট পেতেই হবে আমাকে। মাহমিদ শেষ স্পর্শ ভেবে নিচেও জড়িয়ে নেই অহনাকে, শক্ত করে আলিঙ্গন করে নেই। অহনা এক গম্ভীর কণ্ঠে বলল, এই বুকের স্পর্শ একান্তই আমার। এই স্পর্শ যদি হারিয়ে যায় তাহলে আমি কোথায় যাব? বারবার যেন মন চাই এই আলিঙ্গনে আবদ্ধ হতে, ভীষণ করে। কিভাবে ছাড়বো? পারবো না। আমি একান্তই তোমাকে জড়িয়ে ধরে থাকতে চাই সারাটা জীবন। পরক্ষণে শান্ত হয়ে যাই, গলা পরিষ্কার করে তোমাকে আমি আটকাবো না, কারণ আমি জানি তুমি আবারও ফিরে আসবেই, সঠিক সময়ে আসবে। মাহমিদ বলল, এত আত্মবিশ্বাস তোমার? অহনা বলল, অনেক। মাহমিদ বলল, যেতে হবে এবার। অহনা ছেড়ে দেই, মাহমিদ এগিয়ে যায় সামনের দিকে। কিছুক্ষণের মধ্যে উদাও হয়ে যায়। রুস্তম মেয়ের ঘরে ঢুকে তার কাছে এসে বলে, কিছু কথা বলবো তোকে। অহনা বলল, আমি জানি। রুস্তম অবাক হয়ে বলল, কি জানিস তুই? তুমি মতির সাথে বিয়ে ঠিক করছো তাই তো? রুস্তম মুখ বেসকিয়ে বলে, না রে, আরিশের সাথে। সে যাই হোক, আমি বিয়ে করব না এখন। কেন বিয়ে করবি না? কারণটা তো বলবি। অহনা বলল, কোনো কারণ নেই, আমি এই বিয়ে করতে চাই না। রুস্তম চুপ করে থাকে কিছুক্ষণ। পাশে ছিল ময়না, বলল, আফা, তুমি বিয়ে করতে চাও না কেন? আরিশ ভাই না অনেক ভালো মানুষ, আমার স্বামীর সাথে খুব খাতির ছিল। অহনা আতকে উঠে ময়নার দিকে জালো চোখে তাকায়। কিছু বলার আগেই ময়না বলল, আফা, বই পেও না, আরিশ ভাই এমনিতেই আমার বাড়িতে যেত, আমার স্বামীর সাথে ওর কোনো লেনদেনই ছিল না, তিনি অনেক ভালো মানুষ আফা। অহনা কিছু না বলে আর ময়নাকে বলল, তোমার বাবা কষ্ট পাচ্ছে, তোমার বাড়ি যাওয়া উচিত, পরে না হয়ে আবার আসবে। ময়না বলল, হ আফা, কালকেই চইলা যামু, লোকে মন্দ কথা শুনাইব আব্বারে, তাই যাচ্ছি না। অহনা বলল, কে কি বলবো তাতে কান দিও না, তুমি যাবে, কেউ কিছু বললে মুখের ওপর জবাব দিবে, মনে রেখো। তুমি যদি চুপ থাকো তাহলে লোকে সেটাই সুযোগ নিয়ে তোমার উপর অত্যাচার করবে, তোমাকে রুখে দাঁড়াতে হবে, কারণ নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। অহনা সান্ত্বনা পেয়ে ময়না বলল, হ্যাঁ আফা, আমি রুখে দাঁড়াবই। রুস্তম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে করে আবারও বলে, তোর মা থাকলে হয়তো সে বুঝাতে পারতো, আমার কথা তুই বুঝতে পারিস না, আমার যে তোকে নিয়ে চিন্তা হই, আমি চাই ভালো একটা জীবন সঙ্গী নিয়ে সারা জীবন তুই সুখে শান্তিতে থাক, এই আশাই আমার, তোর উপর ভরসা করছি আমি, কারণ আরিশেরা অনেক বড় লোক, যদি তাদের কথা না শুনি তাহলে তারা অনেক বাজে কাজ করবে, কিন্তু আমি মেনে নিয়েছি এটা ভেবে যে তুই আমার কথা কখনো ফেলবি না, তুই আমার এই কথাটা অন্তত রাখ মা। বলে রুস্তম চলে গেল। অহনার কোনো কিছুই ভালো লাগছে না। মাহমিদ চলে যাওয়ার পর থেকে মনটা খারাপ, তার মধ্যে আবার বিয়ে মেনে নিতে পারছে না অহনা। বাইরে বের হয়ে অহনা কলপাড়ে গিয়ে হাত মুখ ধুয়ে নেই। ঘরের দিকে পা বাড়াতে কেউ তার মুখ চেপে ধরে। গভীর একটা সুর শুনতে পাই, অহনা, তুমি এটা কখনো করতে পারো না, কখনোই না। আসসালামু আলাইকুম। তো এই পর্বটা এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী পর্ব আশা করি খুব তাড়াতাড়ি দিয়া দিমো। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা কইরা লাইক আর কমেন্ট কইরো। তো ভালো থাইকো সবাই, আল্লাহ হাফেজ।